ইরানে হামলার একটি পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে এখনও চূড়ান্ত নির্দেশ দেননি। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সিএনএনও আরেকটি সূত্রের বরাতে জানিয়েছে তেহরানে হামলার পরিকল্পনা গুরুত্ব দিয়েই দেখছেন ট্রাম্প, তবে আশা করছেন পরমাণু কর্মসূচি থেকে পিছু হটে একটি সমঝোতায় আসবে দেশটি। এদিকে বুধবারও ইরান ইসরায়েল যুদ্ধে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল টিমের সাথে বৈঠক করেছেন প্রেসিডেন্ট। হাইলি ক্লাসিফাইড এই বৈঠক সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে সিএনএন বলছে ট্রাম্প দীর্ঘমেয়াদী কোনো সংঘাতে জড়িয়ে পড়তে চান না। তাছাড়া গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়েও সচেতন, তাই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, মে মাসের শেষ নাগাদ দেশের গোয়েন্দারা নিশ্চিত হয়ে যায় আমেরিকাকে ছাড়াই ইরানে হামলা করতে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই 200-র বেশি যুদ্ধ বিমান নিয়ে তেহরানের আশপাশে শতাধিক টার্গেটে হামলা চালায় তারা। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিমান হামলা চালিয়ে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে আঘাত হানতে পারেনি আইডিএফ বলে নানা সূত্র থেকে খবর দিচ্ছে গণমাধ্যম। তাছাড়া কয়েকটি স্তরের আকাশ নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তেহরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র এতটা ত্রাস সৃষ্টি করবে সেটিও কল্পনা করেনি তেল আভিভ। এই অবস্থায় নিরুপায় হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর তাতে G7 সফর থেকে দ্রুত দেশে ফেরেন ট্রাম্প। হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল টিমের সাথে দফায় দফায় বৈঠক করেন। বুধবারও ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে সিচুয়েশন রুমে কথা বলেছেন। হাইলি ক্লাসিফাইড এই বৈঠক সম্পর্কে তেমন কিছু জানা যায়নি, তবে সিএনএন বলছে ট্রাম্প দীর্ঘমেয়াদী কোনো সংঘাতে জড়িয়ে পড়তে চান না। তাছাড়া গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়ে সচেতন তিনি, তাই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। তবে সূত্রের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তথ্য দিয়েছে ইরানে হামলার একটি পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট, এখনো চূড়ান্ত নির্দেশ দেননি। সিএনএনও আরেকটি সূত্রের বরাতে বলছে তেহরানে হামলার পরিকল্পনা গুরুত্ব দিয়ে দেখছেন ট্রাম্প, তবে আশা করছেন পরমাণু কর্মসূচি থেকে পিছু হটে একটি সমঝোতায় আসবে দেশটি। এদিকে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত আসলে তাতে সমর্থন দেবেন বলে জানালেন রিপাবলিকান সেনেটররা। ফলে হাউসে জিওপি আইন প্রণেতাদের বাধার মুখে পড়লেও কংগ্রেসের উচ্চকক্ষ ট্রাম্পের পাশে থাকছে। ওদিকে আরেকটি রণতরী ইউএসএস ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে, যে কোনো সময় সেখানে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। অন্যদিকে পেন্টাগন যদি ইসরায়েলের সাথে আগ্রাসনে যোগ দেয় তবে ওই অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে বলে সতর্ক করেছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরেইনি। ইরান বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে পেন্টাগন প্রস্তুত আছে বলে জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। বুধবার সেনেট আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত কেবল প্রেসিডেন্ট ট্রাম্পই নিতে পারেন, এর জন্যই দেশের মানুষ তাকে নির্বাচিত করেছে। হেগসেথ আরও বলেন, সংঘাত এড়ানোর যথেষ্ট সুযোগ ছিল ইরানের, তাদের একটি চুক্তি করা উচিত ছিল। এছাড়া লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনে ন্যাশনাল গার্ড মোতায়েন করা নিয়ে শুনানিতে ডেমোক্রেটিক সিনেটরদের তোপের মুখে পড়েন ডিফেন্স সেক্রেটারি। 2026 অর্থবছরের জন্য ডিফেন্স ডিপার্টমেন্টের বাজেট এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা কর্মসূচি নিয়ে বুধবার সেনেট আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে অংশ নেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়বে কিনা সেটি এই শুনানিতে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। There's only one person that was elected president of the United States. And the American people elected him to make these decisions on their behalf. And if and when those decisions are made, the department is prepared to execute. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে আগেই সতর্ক করেছিলেন উল্লেখ করে হেগসেথ বলেন, চলমান পরিস্থিতি এড়ানোর জন্য ইরানের কাছে যথেষ্ট সুযোগ ছিল। Right now, that Tehran understands exactly what the president is saying. He said 60 days. The world can believe it, and the world cannot believe it. He said 60 days. They had an opportunity to make a deal. They should have made a deal. President Trump's word means something.
The world understands that. মধ্যপ্রাচ্যে হামলার বিকল্পগুলো তাকে সক্রিয়ভাবে প্রস্তুত করতে বলা হয়েছে কিনা ডেমোক্রেটিক সেনেটর জিন শাহিনের এক প্রশ্নের জবাবে হেক্সেথ বলেন এই সংক্রান্ত কোনো তথ্য তিনি প্রকাশ করবেন না, তবে ডিফেন্স ডিপার্টমেন্টের কাজ হলো প্রস্তুত থাকা এবং সব বিকল্প হাতে রাখা। এছাড়া সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের প্রতিবাদে বিক্ষোভ দমনে লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করা নিয়ে শুনানিতে ডেমোক্রেটদের জেরার মুখে পড়েন পিট হেক্সেথ। দেশের অভ্যন্তরে সেনা মোতায়েনে আদালতের নিষেধাজ্ঞা মানবেন কিনা জানতে চান সেনেটর মেজি হিরোনো। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে তীব্র ক্ষোভ জানান সেনেটর ট্যামি ডাকোট। তিনি অভিযোগ করেন হেক্সেথ আমেরিকানদের লক্ষ্য করে অস্ত্রধারী সেনা মোতায়েন করেছেন, সামরিক বাহিনীকে তাদের মূল কাজে নিয়োজিত করতে পরামর্শ দেন। ডিফেন্স সেক্রেটারি হিসেবে হেক্সেথের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন ডাকোট। আরেক ডেমোক্রেটিক সেনেটর জ্যাক রিড ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বরখাস্ত করা ও পেন্টাগনে হেক্সেথের নেতৃত্বের সমালোচনা করেন। তিনি অভিযোগ তোলেন অভ্যন্তরীণ কোন্দলে অনেক পেশাদার ও বিশেষজ্ঞ কর্মী হারাচ্ছে পেন্টাগন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন হেক্সেথ। আমেরিকার সঙ্গে সময় মতো পরমাণু চুক্তি না করায় ইরান এখন আফসোস করছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে ট্রাম্প বলেন ইরান তার সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে এবং হোয়াইট হাউসে প্রতিনিধি দল পাঠানোরও প্রস্তাব দিয়েছে, কিন্তু তা অনেক দেরি হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। ট্রাম্প আরও বলেন তেহরান যেন পারমাণবিক অস্ত্র না রাখতে পারে সেজন্য আমেরিকাকে লড়াইও করতে হতে পারে, তবে সব পথই খোলা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার মাজিদ রাভানজি জানিয়েছেন ইরানের ওপর হুমকি বা বোমা বর্ষণ করা অবস্থায় কোনো আলোচনা করবেন না তারা। তিনি বলেন তেহরান কারো কাছেই কোনো কিছু চাইছে না, শুধু নিজেদের রক্ষা করছে। ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এক এক মুহূর্তে এক এক রকম বক্তব্য পরিস্থিতি আরো জটিল করে তুলছে। এই সংঘাতে ওয়াশিংটনের সম্ভাব্য ভূমিকা নিয়ে একটি দোলাচলপূর্ণ অবস্থান ব্যক্ত করেছেন তিনি। যদিও ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন আমেরিকার সামরিক পদক্ষেপের সম্ভাবনা এখনো খোলা আছে। Think would happen. I don't plan for everything, but we'll see what happens. Got a ways to go. They should have made the deal. I had a great deal for them. They should have made that deal. 60 days we talked about it, and in the end they decided not to do it, and now they wish they did it. একই সাথে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি, এমনকি তাদের হোয়াইট হাউসে আসার আগ্রহের কথাও জানান। And they want to meet, but it's it's a little late to meet, but they want to meet, and they want to come to the White House. They'll even come to the White House. So we'll see. I may do that. এই সংঘাতে বিপুল সংখ্যক প্রাণহানির প্রতি গভীর দুঃখ প্রকাশ করে ট্রাম্প বলেন তিনি কি করবেন সে বিষয়ে তার ধারণা আছে, কিন্তু তিনি চান সিদ্ধান্তটি 1 সেকেন্ড আগে নেওয়া হোক, কারণ পরিস্থিতি পরিবর্তন হয়। I have ideas as to what to do, but I haven't made a final. I like to make the final decision 1 second before it's due, because things change. I mean, especially with war, things change with war. It can go from one extreme to the other. তার মতে যুদ্ধ জয়ের দিক থেকে এখন পর্যন্ত ইসরায়েল বেশ ভালো করছে। I would say right now, Israel, from the standpoint of winning a war, is doing pretty well. Yeah, please. ট্রাম্প দাবি করেন ইরান একটি খুব ভালো চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি ছিল, এখন যা কিছুটা কঠিন বলে মনে করেন তিনি। And they had to sign a document. I think they wish they signed it now. It was a fair deal. And now it's a harder thing to sign, It's a lot of water over the dam. ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন প্রেসিডেন্ট। আবারও তিনি স্পষ্ট জানান ইরান পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। It's I say it very simply. Iran can't have a nuclear weapon. Too much devastation. And they'd use it. I believe they'd use it. Others won't use it, but I believe they'd use it. So that's it. It's very simple as far as I'm concerned. They can't have a nuclear weapon. তবে এখনো একটি চুক্তি হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। And I'd like to see everything done. I would have preferred having just an agreement, a strong agreement, verifiable agreement. But it was such a shame. They were so close. Iran was very close to signing what would have been a very good agreement for them. And maybe that could still happen, I guess. তিনি আরো বলেন ইরানের প্রতিনিধিদের ওয়াশিংটনে আসা এখন খুবই কঠিন, কারণ সব জায়গায় বোমা পড়তে থাকায় তারা বের হতে পারছে না। Yeah, I mean, they asked if they could come, but we'll see if that happens. It's not that easy for them to come. They can't get out. They're in Iran, and in one case,
guy wanted to come so badly, but he can't get out because there's bombs dropping all over the place. অন্যদিকে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার মাজিদ রাভানচি জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক অবকাঠামোগুলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নীতিমালার অধীনে সুরক্ষিত এবং সেগুলোতে হামলা করা আন্তর্জাতিক আইনের অধীনে একটি অপরাধ। চলমান পরিস্থিতিতে আলোচনার সম্ভাবনাকে নাকচ করে দেন তিনি। আমেরিকা এই সংঘাতে সরাসরি জড়িত হলে ইরান নিজেদের রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে বলেও হুঁশিয়ারি দেন মাজিদ রাভানচি। ইরান সম্পর্কে বিস্তারিত না জানলেও রিপাবলিকানদের একাংশ সরাসরি যুদ্ধে জড়ানোর পক্ষে মত দিয়েছেন। এক পডকাস্টে রিপাবলিকান সেনেটর টেড ক্রুজকে রীতিমতো পর্যুদস্ত করেছেন সাংবাদিক টাকার কার্লসন। ইরানের রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করেন জিওপি সেনেটররা। দলের আরেক অংশ যুদ্ধের পক্ষে না, তারা আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের পক্ষে। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসনের এক পডকাস্টে অংশ নিয়েছিলেন টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। পডকাস্টে ইরানের পারমাণবিক অস্ত্রের বিপক্ষে ও ইসরায়েলকে সমর্থনের পক্ষে কথা বলেন তিনি। How many people live in Iran, by the way? I don't know the population. You don't know the population of the country you seek to topple? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য ও উদ্দেশ্য যদিও অপরিবর্তিত, এমন পরিস্থিতিতে টাকার কার্লসন, হাউস রিপ্রেজেন্টেটিভ টেইলর গ্রিনের মতো ব্যক্তিরা ট্রাম্পের এই মতের বিপক্ষে অবস্থান করে বলছেন প্রেসিডেন্টের উচিত আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে মনোযোগ দেওয়া। টাকার কার্লসনের সাথে পডকাস্টে আমেরিকা ইরানে হামলায় সমর্থন করেছেন বলেও জানান সেনেটর ক্রুজ। এদিকে রিপাবলিকানদের একটা অংশ কোনোভাবেই চায় না আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ুক। রিপাবলিকান কৌশলবিদ জো পিনিয়ন বলেন, ট্রাম্প রিপাবলিকানদের বড় অংশকে একতাবদ্ধ করেছেন। এই ঐক্যের কারণে পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা তৈরি করেছে। যুদ্ধ সবসময় অজনপ্রিয় এমন মন্তব্য করেছেন ইন্ডিপেন্ডেন্ট ভেটারান্স অব আমেরিকার প্রতিষ্ঠাতা ও সিইও পল রিকহফ। তিনি বলেন, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন, তাই আমেরিকার কোনো নাগরিকই চায় না যুদ্ধ হোক। ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ। বুধবার মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আমেরিকাকে না জড়ানোর আহ্বান জানান তারা। ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে ইরানে হামলা বন্ধে উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানান বিক্ষোভকারীরা। এদিকে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। You don't know what's going on in Iran. Be quiet. Be shut up. Be shut up. Completes his degree. ইসরায়েল এবং ইরানের মধ্যকার সংঘাতময় পরিস্থিতি নিরসনে ভূমিকা নিতে আমেরিকার উদ্যোগের দাবি জানিয়েছেন শতাধিক বিক্ষোভকারী। তাদের অভিযোগ, সংকট সমাধানে উদ্যোগ না নিয়ে ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ট্রাম্প প্রশাসন। বুধবার হোয়াইট হাউসের সামনে জড়ো হওয়া শতাধিক বিক্ষোভকারী ইরানে ইসরায়েলের হামলার বিরুদ্ধে অবস্থান নেন। এ সময় ট্রাম্প প্রশাসন ফ্যাসিস্ট আচরণ করছে বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা। ইরান এবং প্যালেস্টাইনের পতাকা, যুদ্ধবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের একাংশ রয়টার্সকে জানান, আমেরিকার ইন্ধনেই ইসরায়েল বেপরোয়া আচরণ করছে। গাজার অসংখ্য শিশুকে হত্যার দায় ট্রাম্প প্রশাসন এড়িয়ে যেতে পারে না বলেও ক্ষোভ জানান তারা। এদিকে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী সমাবেশে ইসরায়েলপন্থীরা অবস্থান নিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুই পক্ষের মধ্যে অবস্থান নেন। ইসরায়েলকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে ইরানে হামলা বন্ধ করার উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। বলেন, গাজার নিরপরাধ লোকজনের উপর হত্যাযজ্ঞ চালিয়ে ইরানের জনগণের উপর হামলে পড়েছে ইসরায়েল। বিশ্বের শান্তিকামী জনগণ ইসরায়েলের বিরুদ্ধে রায় দিয়েছে বলেও স্লোগান দেন অনেকে। এদিকে সান ফ্রান্সিসকোর বাসিন্দা প্যাট টুরা রয়টার্সকে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের নামে সেখানকার নিরপরাধ লোকজনের উপর হত্যাযজ্ঞ চালানোর বৈধতা চাইছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা বাড়িয়ে দিতে ট্রাম্প প্রশাসনের যে কোনো উদ্যোগের বিরোধিতা করবেন বলেও জানান টুরা। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা জশুয়া গ্রিন জানান, ইরানের উপর আমেরিকা হামলা চালালে যে কোনো উপায়ে তা প্রতিহত করার চেষ্টা করবেন। স্থানীয় আইন প্রণেতাদের মাধ্যমে কংগ্রেসে নিজের বার্তা পৌঁছে দিয়ে ট্রাম্প প্রশাসনকে অহেতুক যুদ্ধে জড়ানোর পথ থেকে সরিয়ে আনবেন বলেও জানান তিনি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়ে ইসরায়েলের যুদ্ধে যোগ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেননি বলেও ক্ষোভ জানান তিনি।
এদিকে সেন্ট পিটার স্কোয়ারের এক ধর্মীয় অনুষ্ঠানে পোপ লিও চতুর্দশ বিশ্ববাসী ও রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে এক আবেগপূর্ণ আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যকার সংকট নিরসনে সবাইকে যুক্তি, দায়িত্ব ও মানবতার পথে চলার আহ্বান জানান পোপ। ইরানে হামলার পরিকল্পনা থাকলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই কংগ্রেস থেকে অনুমতি নিতে হবে। বুধবার এনবিসির সাক্ষাৎকারে ডেমোক্রেটিক সেনেটর ট্যামি ডাকওয়ার্থ জানান, সেনেটের অনুমোদন ছাড়া হামলা চালালে আইন লঙ্ঘন করবেন প্রেসিডেন্ট। এদিন এমএসএনবিসির অনুষ্ঠানে একই ধরনের মন্তব্য করেন সেনেটর ক্রিস ভ্যান হলেন। এছাড়া বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন সেনেটর মার্ক ওয়ার্নার। এমন জরুরি পরিস্থিতিতে সেনেটে ব্যয় করার মতো সময় নেই বলে মন্তব্য করেছেন রিপাবলিকান সেনেটর জন কেনেডি। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে কংগ্রেসের সাথে আলোচনা করছে না ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন কর্মকাণ্ডে বেশ বিরক্ত ডেমোক্রেটিক সেনেটর ও সেনেট আর্মড সার্ভিসেস কমিটির সদস্য ট্যামি ডাকওয়ার্থ। তিনি জোর দিয়ে বলেন, যদি ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা করেন তাহলে তা যুদ্ধ ক্ষমতা আইনের লঙ্ঘন হবে। তাই ট্রাম্পের উচিত অবিলম্বে কংগ্রেসের কাছে আসা। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রয়োজনীয়তা স্বীকার করলেও বর্তমান বিপজ্জনক পরিস্থিতির জন্য ট্রাম্পকে দোষারোপ করেন সেনেটর ডাকওয়ার্থ। তিনি বলেন, ইরানের সাথে পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ট্রাম্প নিজেই এই সমস্যা সৃষ্টি করেছেন। এতে করে ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে যাওয়ার সুযোগ পেয়েছে বলে মনে করেন ডাকওয়ার্থ। এছাড়া হামলা পরবর্তী পরিস্থিতি নিয়েও গভীরভাবে চিন্তিত সেনেটর। তিনি আশঙ্কা করেন, ইরান ও আফগানিস্তান যুদ্ধের মতো দীর্ঘ সময়ের জন্য ইরানে মোতায়েন করা হতে পারে আমেরিকার সেনা। ডাকওয়ার্থ জোর দিয়ে বলেন, অতীতের ভুলগুলো আর পুনরাবৃত্তি করা উচিত নয় ট্রাম্প প্রশাসনের। বিদেশ নীতি নিয়ে কংগ্রেসের সাথে কথা না বলে সামাজিক মাধ্যমে খোলাখুলি বার্তা দিয়ে পাগলামির পরিচয় দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমএসএনবিসির সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন সেনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ার মার্ক ওয়ার্নার। এদিকে ইরান ইসরায়েল সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার চেষ্টা করছে হাউস ও সেনেট আইন প্রণেতাদের একটি দ্বিদলীয় দল। সেনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস ভ্যান হলেন মন্তব্য করেন, এখনই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া উচিত হবে না আমেরিকার। ট্রাম্পের সেই ক্ষমতা নেই বলেও মনে করিয়ে দেন তিনি। তবে উদ্ভূত পরিস্থিতিতে কংগ্রেসে ভোটাভুটি করে তারপর সিদ্ধান্ত নেওয়ার মতো মাসের পর মাস সময় হাতে নেই বলে দাবি করেছেন জিওপি সেনেটর জন কেনেডি। এই যুদ্ধ থেকে এখন আর পিছু হটার সুযোগ নেই বলে জানিয়েছেন আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়াশিয়াল লাইটার। তিনি বলেন, পারমাণবিক শক্তিধর ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ না জিতলে অস্তিত্ব সংকটে পড়বে ইসরায়েল। আইস প্রসঙ্গে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসনের বক্তব্য পাগলের প্রলাপ বলে হাউস স্পিকার মাইক জনসন। বুধবার শিকাগোয় আইসের ফিল্ড অফিস পরিদর্শনের সময় তিনি দাবি করেন, বিপজ্জনক অপরাধীদের পক্ষে কথা বলে মেয়র হাততালি করাচ্ছেন। মেয়র আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন হাউস স্পিকার। এদিকে লুইজিয়ানার কমপক্ষে 84 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে আইস। অভিবাসীদের বিতরণ ও আইসের চলমান অভিযান নিয়ে নানা সমালোচনার মধ্যেই ইলিনয়ের শিকাগোয় সংস্থাটির ফিল্ড অফিসার পরিদর্শনে গেলেন হাউস স্পিকার মাইক জনসন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও আইস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন স্পিকার জনসন। সমালোচনা করেন অবৈধ অভিবাসীদের পক্ষ নেওয়া ব্যক্তিদের। তিনি বলেন, আইস প্রসঙ্গে শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন যা বলছেন তা পাগলের মতো। তিনি বিপজ্জনক অপরাধীদের পক্ষে কথা বলে হাততালি করেছেন বলেও মন্তব্য করেন মাইক জনসন। আইসের সক্ষমতা বাড়াতে ট্রাম্প প্রশাসনের বরাদ্দ দেয়া $150 মিলিয়ন সংস্থাটির সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা জানান স্পিকার। অবৈধ অভিবাসী বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। এদিকে দেশে অনুপ্রবেশের অভিযোগে লুইজিয়ানার একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে 84 জনকে গ্রেফতার করেছে আইস। গ্রেফতারকৃতদের মধ্যে 2 জনের আগে ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলেও দাবি করা হয়। সিবিএস নিউজের ইমিগ্রেশন অ্যান্ড পলিটিক্যাল রিপোর্টার ক্যামিলো মন্তোয়া গালবেজ বলেন, এই ঘটনা স্পষ্ট করে যে অবৈধ অভিবাসীদের আর আমেরিকায় গ্রহণ করা হবে না, তাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ থাকুক বা না থাকুক। রয়টার্সের ইমিগ্রেশন রিপোর্টার টেড হেসন বলেছেন, বিভিন্ন শহরেই অবৈধ অভিবাসীদের নিয়মিত গ্রেফতার বাড়ছে। কোনো কোনো দিনে 3000-এরও বেশি মানুষকে গ্রেফতার করেছে আইস। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে জনমত জরিপে আবারও এগিয়ে গেলেন সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুয়োমো। তবে পিছিয়ে থাকলেও ব্যবধান কমিয়েছেন তরুণ অ্যাসেম্বলিম্যান জোরান মামদানি।
জরিপে কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় আরও জটিল হল মেয়র নির্বাচনের হিসাব নিকেশ। কে হবেন নিউ ইয়র্ক সিটির মেয়র, এটি নিয়ে রাজনৈতিক দলের নেতারা আর নগরবাসী যখন নানা হিসেব নিকেশ করছেন, তখন ম্যারিস্ট ইনস্টিটিউট ফর পাবলিক ওপিনিয়ন জরিপ দিল নতুন তথ্য। র্যাঙ্কড চয়েস ভোটিংয়ের চূড়ান্ত রাউন্ডে অ্যান্ড্রু কুমো পেয়েছেন 55% ভোট আর জোরান মামদানি পেয়েছেন 45% সমর্থন। অর্থাৎ তাদের মধ্যে ব্যবধান এখন মাত্র 10 পয়েন্টের। 38% ডেমোক্রেটিক প্রাইমারি ভোটারদের মধ্যে কুমো প্রথম পছন্দের প্রার্থী। এদিকে মামদানির জনপ্রিয়তাও গত মাসের চেয়ে বেড়েছে। মামদানি 27% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে থাকলেও গত মাসের চেয়ে জনপ্রিয়তা বেড়েছে 18%। ম্যানহাটনে 14th স্ট্রিটের কাছে 3000 ইউনিয়ন সদস্যের একটি সমাবেশে বক্তব্য রাখেন অ্যান্ড্রু কুমো। নির্বাচিত হলে শহরে স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার অঙ্গীকার করেন এই মেয়র প্রার্থী। নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট চলছে। নির্বাচনের মাত্র 1 সপ্তাহ বাকি থাকায় প্রার্থীরা ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতির কথা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।